বাংলা বর্ষবরণে প্রস্তুত জাতি, চারুকলা ছায়ানট সহ সারা দেশে নানা আয়োজন। দেশীয় শিল্পকে পৃথিবীর সামনে রিপ্রেজেন্ট করছি। আমরা বাংলার মোটিভ, বাংলা সংস্কৃতি, বাংলার উৎসবকে যেন সকল মানুষ যেন ধারণ করে। নতুনের আগমনী বার্তায় চৈত্র সংক্রান্তিতে বিদায়ের সুর। একটা বছর শেষ হলো, এই মন খারাপটা ভুলে দেওয়ার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় চারুকলাতে। দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, বিশ্বের পরিস্থিতিও খুব একটা ভালো না। আশা করি নেক্সট ইয়ার ভালো যাবে। বৈশাখী উৎসবে মাতোয়ারা পাহাড়। দ্রুতই মেডিকেল ও ব্যবসায়ী ভিসা চালু করবে ভারত, জানালেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় দিল্লি। জুলাইয়ের বিপক্ষে গেলে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। রাজনৈতিক সংকটের দায় নিতে হবে বিএনপিকেই, মন্তব্য নাহিদের। ফিলিং স্টেশনে আজও যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি বাড়িয়েছে যানজট। সাশ্রয়ী ও স্থায়ী সমাধানে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব আরোপ। হরমুজে মার্কিন অবরোধ কার্যকর, কোনো বন্দরে নিরাপদ থাকবে না, হুঁশিয়ারি ইরানের। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান চীনের। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সঞ্জিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। চৈত্রের বিদায় বেলায় নতুন বছরের আগমনী বার্তা বইছে চারদিকে। পুরনো বছরের ক্লান্তি ঝেড়ে ফেলে নতুন প্রত্যাশা নিয়ে বাংলা নববর্ষ 1433 বরণে প্রস্তুত গোটা দেশ। চৈত্রের খরতাপকে ছাপিয়ে চারুকলা প্রাঙ্গণে এখন শুধুই রঙের উৎসব। রংতুলির আঁকি বুকিতে তৈরি হচ্ছে মুখোশ, পাখি সহ নানা শৈল্পিক কারুকার্য। দিনরাত এক করে শিক্ষার্থীরা তৈরি করছেন বিশাল আকৃতির মুখোশ, লৌকজ মোটিফ আর বর্ণিল সব কাঠামো। চারুকলার আঙিনায় এখন শুধুই রঙের খেলা আর বাঁশ কাগজের খসখস শব্দ। কেউ কাঠামোতে শেষ পোজ দিচ্ছেন, কেউ বা গভীর মমতায় ফুটিয়ে তুলছেন চিরচেনা কোনো পাখির অবয়ব। নববর্ষ উদযাপন ঘিরে সবচেয়ে প্রাণচঞ্চল পরিবেশ চারুকলা অনুষদে। উৎসবের আগাম জানান দিচ্ছে রংতুলি আর সৃজনশীলতার মেলবন্ধনে তৈরি হচ্ছে নানান শিল্পকর্ম, যা উপস্থিত হবে বিশ্ব দরবারে। তাই চারুকলা শিক্ষার্থী, শিক্ষকদের আনন্দ উপচে পড়া। আমরা আমাদের দেশীয় শিল্পকে পৃথিবীর সামনে রিপ্রেজেন্ট করছি, আমরা নিজেরা নিজেদের হাতে সেটাকে তুলে ধরছি। এটা অবশ্যই সুন্দর একটা অনুভূতি। আজকে সবাই আনন্দ করে রং চং করে সবাই পরের ভোরের সকালে আমরা নববর্ষের শোভাযাত্রা বের করব। আমরা এটাকে দেশ ও বিশ্বের মানুষের সামনে উপস্থাপন করতে পারবো। এদিকে রমনার বটমূলেও উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। শেষ সময়ে গলা সেধে নিচ্ছেন ছায়ানটের শিল্পীরা। বাংলা বর্ষবরণে নিরাপত্তা হুমকি নেই জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে র্যাবের কমান্ডো বাহিনী। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশে 181টি পিকআপ পেট্রোল টিম, 127টি মোটরসাইকেল পেট্রোল টিম সহ সর্বমোট 308টি টহল এবং সাদা পোশাকে নজরদারি সহ র্যাবের সদস্যগণ মোতায়েন থাকবেন। সামাজিক মাধ্যমে যে কোনো অপতথ্য ছড়ানো রোধেও নজরদারি করা হচ্ছে বলে জানান তিনি। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। চৈত্র সংক্রান্তি বাঙালির হাজার বছরের প্রাণের উৎসব। নতুন বছরকে বরণ করার প্রস্তুতির শেষ দিন। চৈত্র মেলা, নাচ, গান, যাত্রাপালা, র্যালি সহ নানা আয়োজনে সারা দেশে পালিত হয় বর্ষবিদায়ের ক্ষণ। পুরনো গ্লানি ভুলে নতুন যাত্রায় সামিল হওয়ার প্রত্যয়ের কথা জানান উৎসবে আগতরা। বছরের শেষ দিন, আয়োজনে আড়ম্বরে তাকে বিদায় জানানো। বছর জুড়ে হয়তো মন্দ ভালোর মিশেলে দিন কাটে, কিন্তু শেষ দিনটা বাঙালি কাটাতে চায় আনন্দে। তাই তো বহু বছর ধরে গ্রাম বাংলার মানুষের কাছে চৈত্র সংক্রান্তি এক উৎসবের নাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় প্রতি বছরের মতো এবারও চৈত্র সংক্রান্তির আয়োজন করা হয়। নাচ, গান, কবিতা আর মেলার পাশাপাশি বৈশাখ শোভাযাত্রার প্রস্তুতি পুরো চারুকলা জুড়ে এক ভিন্ন আমেজ সৃষ্টি করে। একটা বছর শেষ হলো, এই মন খারাপটা ভুলে দেওয়ার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় চারুকলাতে। ঘুরে ঘুরে দেখবো কি ভালো লাগে, কেনাকাটা করব, দেশীয় জিনিসের প্রতি আমাদের ফ্যামিলি সবার একটু ঝোঁকটা বেশি, তো সেগুলাই একটু এক্সপ্লোর করব। এই বছরে যত আমাদের জানা অজানা যত কিছু আছে সেগুলোকে শুধরে নেব ইনশাল্লাহ। ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চৈত্র সংক্রান্তির আয়োজনে সৃষ্টি করে এক ভিন্ন আবহ। 11টি হল থেকে অংশ নেয় 11টি ভেলা। এছাড়াও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের উদ্যোগে আয়োজন করা হয় ব্যাঙের পাঞ্চিনি দিয়ে। আমরা এই আয়োজনকে আনন্দের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই, আমরা কোনো কষ্টের স্মৃতি বহন করতে চাই না। গ্রামীণ সংস্কৃতি ও কৃষিতে খনার বছরের তাৎপর্য তুলে ধরতে নেত্রকোনার কেন্দুয়ায় হয় খনার মেলা। ছিল পালা গান, কবিতা, বাউল গান ও কিচ্ছা পালার আয়োজন। রাজধানীর শিল্পকলা একাডেমিতে র্যালি, মেলা, গানে পালিত হয় চৈত্র সংক্রান্তি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। পাহাড়েও চলছে বর্ষবরণ উৎসব। বৈশাখীর রং ও আনন্দে মাতোয়ারা বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। প্রার্থনা ছাড়াও নানা সাজে নেচে গিয়ে নতুন বছরকে স্বাগত জানান তারা। পার্বত্য জেলা বান্দরবান জুড়ে উৎসবের আমেজ। মারমা জনগোষ্ঠীর সবচেয়ে বড় ঐতিহ্যবাহী উৎসব সাংগ্রাই প্রয় উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে সাংগ্রাই উৎসব। এ উপলক্ষে সোমবার সকালে বান্দরবান শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহ্যবাহী রঙিন পোশাক, নাচ, গান আর মাতৃভাষায় নববর্ষের শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে পুরো শহর। শোভাযাত্রায় জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ হাজারো মানুষ অংশ নেন। বান্দরবান হচ্ছে মিনি চিরং হেলথ বলা যেতে পারে, সকল জাতির সত্তা এখানে আছে, সুতরাং সবার সম্মিলিত করে ফর দ্য ফার্স্ট টাইম আমরা এই যে র্যালিটা করছি। 16 তারিখ মৈত্রী পানি বর্ষণ দিয়ে এই বছর সাংগ্রাই উদযাপন শেষ হবে। বিভিন্ন ক্যাং বিহারে চলছে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, ছায়াং দান সহ নানা ধর্মীয় আচার। একে অপরকে পানি ছিটিয়ে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করছেন সব বয়সী নারী পুরুষ। যদিও এটি মারমা সম্প্রদায়ের উৎসব, তবুও সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে পুরো বান্দরবান যেন পরিণত হয়েছে এক মিলন মেলায়। ভালো লাগছে, কারণ এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী একটা উৎসব, আমাদের সাংগ্রাই। আমরা মারমারা সাংগ্রাই বলি, চাকমারা বিজু বলে, মোরা চাংক্রাইং বলে, আবার হচ্ছে আপনার আমাদের খ্যাং জনগোষ্ঠী তারা সাংলাইং বলে। এইভাবে করে আমরা সাংগ্রাইকে উদযাপন করে থাকি। সাংগ্রাই উৎসবের উপলক্ষে আমরা সকলে এখানে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী অংশগ্রহণ করেছি। এদিকে খাগড়াছড়িতে নদীতে ফুল ভাসিয়ে গঙ্গা দেবীকে পূজার মধ্য দিয়ে ত্রিপুরাদের বৈশু উৎসব শুরু হয়েছে। সূর্যোদয়ের পরপরই পরিপাটি হয়ে ত্রিপুরা জনগোষ্ঠীর রমণীরা হাতে ফুল আর কাপড় নিয়ে নদীতে সমবেত হয় গঙ্গা দেবীদের উদ্দেশ্যে পূজা নিবেদনে। গঙ্গা মায়ের কাছে পারিবারিক এবং সারা বিশ্বের সুখ, সমৃদ্ধি, মঙ্গল কামনার্থে আমাদের পুরান বছর যাত্রা করছে পাপ এগুলা যেন আমাদের দুয়ে মুছে যায়। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করার আজকে চূড়ান্ত একটা দিন। বৈশাখী উৎসবের পাশাপাশি মারমা জনগোষ্ঠীর নতুন বছরকে বরণে মঙ্গলবার অনুষ্ঠিত হবে মঙ্গল শোভাযাত্রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দুই যুগেও শেষ হয়নি রমনা বটমূলের বোমা হামলার বিচার। হত্যা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা হাইকোর্ট কমালেও 12 মাসও প্রকাশ হয়নি পূর্ণাঙ্গ রায়। শেষ পর্যায়ে এসে ঝুলে আছে এই ঘটনার বিস্ফোরক মামলাটিও। রাষ্ট্রপক্ষ বলছে খুব শিগগিরই রায় হবে বিস্ফোরক মামলার, আর চূড়ান্ত রায় পেলেই আপিলে যাওয়ার অপেক্ষায় আসামি পক্ষ। মাহমুদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 2001 সালের 14 এপ্রিল বাংলার নতুন বছরকে বরণ করে নিতে রমনা বটমূলে চলছিল ছায়ানোটের অনুষ্ঠান। সুরের তালে সবাই যখন মাতোয়ারা, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ। কোনো কিছু বুঝে ওঠার আগেই চোখের নিমিষে ঝরে যায় 10টি তাজা প্রাণ। বর্ষবরণের সেই আয়োজন রূপ নেয় শোক আর আতঙ্কে। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। হামলার 13 বছর পর 2014 সালে মুফতি হান্নান সহ 8 জনকে হত্যা মামলায় মৃত্যুদণ্ড
এবং অপর 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। গেল বছর হাইকোর্ট ফাঁসির আসামিদের সাজা কমিয়ে যাবজ্জীবন করেন। সেই রায়েও পূর্ণাঙ্গ অনুলিপি 1 বছরেও প্রকাশ করেনি হাইকোর্ট। পয়লা বৈশাখের এই ঘটনা নিয়ে যে রায় প্রকাশিত, শুধু ঘোষিত হয়েছে মাত্র, প্রকাশিত হয়নি, সেটি প্রকাশ করে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা যথাযথ ভিত্তিতে সেটা গ্রহণ করা এবং সরকারের সিদ্ধান্তক্রমে সেটা করা হবে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের অন্যতম কাজ। আসামি পক্ষের আইনজীবী বলছেন, চূড়ান্ত রায় না পাওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এই মামলার পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশ হয়নি। পূর্ণাঙ্গ রায় যেহেতু প্রকাশ হয়নি, এই জন্য এটি এখনো আপিল করেনি। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পরে আসামি পক্ষ আপিল করলে এটি আপিল বিভাগে শুনানি হবে, তারপরে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হবে। তবে রমনা বটমূলে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটির বিচার এখনো শেষ হয়নি। রাষ্ট্রপক্ষ বলছে, আগামী 1 বৈশাখের আগেই শেষ হবে মামলাটি। অতি তাড়াতাড়ি আমরা এই মামলাটি শেষ করব। আশা করছি ইনশাল্লাহ আপনারা আগামী বৈশাখের আগেই আপনারা এইটার একটা রেজাল্ট পাবেন এবং এই মামলা রায় প্রচারিত হবে। মামলা ডিলে হওয়ার কারণটা আসলে পুরোপুরি ডিফেন্সের হাতেও নেই, বলার সুযোগ নেই। ডিফেন্স, প্রসিকিউশন, কোর্ট সব মিলিয়েই করতে হবে। আলোচিত এই মামলার রায় নিয়ে সময়ক্ষেপণ হওয়ায় প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী পরিবারগুলো। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। আগামী সপ্তাহে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালু করতে সম্মত হয়েছে ভারত। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া ভারত পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বর্মা। সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের সাথে সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে প্রায় বন্ধ ছিল ভারতের ভ্রমণ ভিসা। নামমাত্র মেডিকেল ভিসা দিচ্ছিল হাই কমিশন, এমনকি বিজনেস ভিসাও পাওয়া যেত না খুব একটা। সব মিলিয়ে ভারত বাংলাদেশের নিত্য যোগাযোগ ছন্দপতন ছিল টানা 2 বছর ধরে। বিএনপি সরকার গঠনের পর গত মঙ্গলবার প্রথমবারের মতো ভারত সফরে যান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে হুমায়ুন কবির জানান, আগামী সপ্তাহ থেকেই পুরো দমে ভারতে ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালু হবে। ইন দি কামিং উইকস আমরা যেটা গুরুত্ব দিছি যে মেডিকেল ভিসাগুলা ওপেন আপ করে দিতে, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক, ওই দিক থেকে আমরা দেখতে পাবো। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনা সহ ভারতে অবস্থানরত আসামিদেরকে দেশে ফেরানোর বিষয়েও সফরে আলোচনা হয়েছে। এই টেররিস্ট ওখান থেকে 1,500 মানুষ হত্যা করে পালিয়ে গেছে ভারতে, এটা আমরা বলছি শি ইজ এ টেররিস্ট এবং তার জায়গা বাংলাদেশে আর নাই, শি ইজ ইররিলেভেন্ট। এর আগে জাতীয় সংসদে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বর্মা। প্রণয় বর্মা বলেন, পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। জানান, 2 দেশের মধ্যে জ্বালানি, যোগাযোগ, সংস্কৃতি সহ যেসব খাতে কাজ করলে 2 দেশের জনগণ লাভবান হবে সেসব বিবেচনায় রেখে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ ভারত। I conveyed that parliamentary cooperation is an important part as we look at it of our bilateral relationship, and as the representatives of people's will, cooperation between parliament is really an important. জ্বালানি সংকট মোকাবেলায় পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশকে ডিজেল সরবরাহ করায় ভারতকে ধন্যবাদ জানিয়েছে সরকার। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। কাকরাইলে এক সেমিনারে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে যে আন্দোলন শুরু হয়েছে তা সফল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণরায় অস্বীকার করে বিএনপি কৃত্রিম সংকট তৈরি করছে। জাতিকে দুর্যোগে টেনে আনার এই দায়ও বিএনপিকে নিতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে কাকরাইলে সেমিনারের আয়োজন করে 11 দলীয় ঐক্য।
এতে অংশগ্রহণ করে সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। বলেন, বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং সংবিধানের দোহাই দিয়ে গণভোট অস্বীকার করে বিএনপি স্বৈরতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে। জনগণের ইচ্ছাতেই এই দেশ পরিচালিত হবে এবং জনগণের ইচ্ছাতে যদি দেশ পরিচালিত হতে হয় তাহলে অবশ্যই গণভোটের রায় আমাদের সকলকে মেনে নিতে হবে। এ সময় এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেন, গণভোটের গণরায় অস্বীকার করে বিএনপি কৃত্রিম সংকট তৈরি করছে। কিন্তু গণভোট পরবর্তী সময় আপনারা সবকিছুই দেখছেন যে কিভাবে গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে। বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না। গণভোটের রায় বাস্তবায়নে যে আন্দোলন শুরু হয়েছে তা সফল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। জাতীয় সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। এবং কারো কাছে বন্ধ করে দেব না। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জ্বালানি তেলের সংকটে আজও ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করায় বিভিন্ন সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। যথারীতি সরবরাহ ঘাটতির কথা জানিয়েছেন পাম্প মালিকরা। দীর্ঘমেয়াদী সংকট কাটাতে সরকারকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে নজর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের। দীর্ঘ সারির কারণে সড়কগুলোতে তৈরি হচ্ছে যানজট। পাম্পগুলোতে পর্যাপ্ত যোগান না থাকায় চাহিদা মতো তেল পাচ্ছেন না চালকরা। মনিটরিং জোরদার করার দাবি তাদের। 2 ঘন্টা 3 ঘন্টা লাগে লাইন, তা আমাদের সময় নষ্ট হচ্ছে না। রোদের মধ্যে এরকম দাঁড়ায় থেকে তেল নেওয়াটা এটা কি অস্বাভাবিক না? অনেক অস্বাভাবিক ব্যাপার এটা। ডিউটি টাইম তো শেষ, এতগুলো মানুষ যে হয়রানি হইতেছে তাদের মধ্যে কোনো অনুশোচনা বোধ নাই। তেলের ক্রাইসিস আসলে কখনো তৈরি হয়নি। এটা আমাদের মানুষের তৈরি, আমাদের গ্রাহকদের আমি বলবো তৈরি একটা কৃত্রিম সংকট। কয়লা ও তেলের উচ্চ মূল্যের কারণে সরকারকে প্রতিদিন প্রায় 200 কোটি টাকা ভর্তুকি দিতে হয়। তাই সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে সরকারকে নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের নেতারা। কয়লা এবং তেলের উচ্চ মূল্যের কারণে সরকার প্রতিদিন আনুমানিক 200 কোটি টাকার বেশি ভর্তুকি প্রদান করতে হচ্ছে, যা দীর্ঘমেয়াদে রাজস্ব ব্যবস্থাপনা এবং সামষ্টিক অর্থনীতির জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে। ডিজেল চালিত সেচ পাম্পসমূহকে পর্যায়ক্রমে সৌরচালিত পাম্পে রূপান্তরের জন্য শুল্কমুক্ত সুবিধা, বিনিয়োগ সহায়তা প্রদান করতে হবে, যা জ্বালানির ব্যয় হ্রাস ও পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে অতিরিক্ত দামে জ্বালানি আমদানি করছে সরকার। এতে জুন পর্যন্ত সরকারের ব্যয় হবে প্রায় 36,000 কোটি টাকা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আবারও স্বাগত। দর্শক দেখছেন নিউজ 24 সংবাদ। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। ইশতেহার বাস্তবায়নে আগামীকাল প্রধানমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে এই কথা বলেন তিনি। কৃষক কার্ডের মাধ্যমে শুধু কৃষক বা কৃষানি না, যারা মৎস্যজীবী রয়েছেন, প্রাণী সম্পদের সাথে সম্পৃক্ত রয়েছেন, খামারি রয়েছেন, ওনাদেরকেও এই সুযোগের ভেতরে আনা হবে। আমাদের কৃষকরা অনেক সময় কৃষি ভর্তুকি সরাসরি পান না, সেই ভর্তুকিটা ওনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং কৃষির উৎপাদিত যে পণ্য রয়েছে তার অধীনে যেন তারা ন্যায্য মূল্যটুকু পান, সেটা আমরা নিশ্চিত করতে চাই এই কৃষক কার্ডের মাধ্যমে। জাতীয় মানবাধিকার কমিশন নিয়ে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বাতিল হওয়ার পর বিদায় নিয়েছেন কমিশনের সদস্যরা। পদত্যাগের পর তারা একটি খোলা চিঠিও লিখেছেন, যেখানে এই অধ্যাদেশ বাতিলে নতুন সরকারের বক্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মানবাধিকার কমিশনের কমিশনার নূর খান লিটন জানান, অধ্যাদেশটি বাতিল হওয়ায় স্বয়ংক্রিয়ভাবেই আগের কমিশন আর নেই। বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন বিল কণ্ঠ ভোটে পাশ হয়।
ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাশ হওয়ার পেছনে শুধু সরকার নয়, বড় কোনো লেনদেনও থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের কর্মপরিষদ সদস্য সিনিয়র আইনজীবী শিশির মনির। বিকেলে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এ সময় পাবনা 2 আসনের এমপি নাজিবুর রহমান অভিযোগ করেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে যা ইচ্ছা তাই করছে সরকারি দল। আজকে যদি একটা লোক গুম হয় তাহলে সে ট্রাইব্যুনালে যেতে পারবে না, ট্রাইব্যুনালের বাইরে কোনো আইনও নেই। আজকে একজন লোককে গুম করে নিয়ে যাওয়া হোক, যাবে কোথায়? কার কাছে বিচার দিবে? আপনি পুলিশের কাছে যাবেন, পুলিশ বলবে আমাদের তদন্ত করার আইন নেই। মানবাধিকার কমিশনের কাছে যাইতে পারবেন না। ওইদিকে ট্রাইব্যুনালের কাছে যাবেন, ট্রাইব্যুনাল বলবে এটা ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক না, এই জন্য আমার জুরিসডিকশনের মধ্যে পড়ে না। এর মানে কি? একটা গুম করা লোকের ভাগ্যে গুম থাকাটাকে আমরা উন্মুক্ত করে দিলাম। প্রযুক্তি খাতের সব স্টেক হোল্ডারদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেশের ইন্টারনেট সেবার মান উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ব্রডব্যান্ড এক্সপো 2026 মেলায় এই মন্তব্য করেন তিনি। স্টেক হোল্ডাররা একটা সম্মিলিত যদি উদ্যোগ গ্রহণ করতে পারেন, সরকার এবং বিটিআরসি যদি এই ক্ষেত্রে সমস্ত ধরনের মাঝারি ক্ষুদ্র সমস্ত অংশীদারদেরকে জড়ো করে অবকাঠামোগুলির পরিবর্তনগুলিতে হাত দেওয়া যায়, তাহলে খুব দ্রুতই কিন্তু আরও অনেক বেশি আমার মনে হয় যে মানুষ সেবা পেতে পারবে। রাজধানীর শ্যামলীতে সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার 4 আসামির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এর আগে রাজধানীর শ্যামলীতে সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় গত 11 এপ্রিল যুবদল নেতা মঈনুদ্দিনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন হাসপাতালটির অপারেশন থিয়েটার ইনচার্জ মোহাম্মদ আবু হানিফ। রোববার রাতে প্রধান অভিযুক্ত সাবেক যুবদল নেতা মঈনুদ্দিন সহ 7 জনকে গ্রেফতার করে র্যাব। এই হসপিটাল চালাতে হলে আমাদেরকে টাকা দিতে হবে এবং 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে ওই এলাকায় তারা একটা ক্ষোভ সৃষ্টি করে। দিনের রিমান্ডে প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করে। ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরানের বন্দরগুলোতে আজ থেকে কার্যকর হলো যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই পদক্ষেপ নেয় ওয়াশিংটন, আর এতে পূর্ণ সমর্থন দিয়েছে ইসরায়েল। ওয়াশিংটনের এই পদক্ষেপকে জলদস্যুতার শামিল বলছে ইরান। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দামে ফের $100 ছাড়িয়েছে। যুদ্ধবিরতির মাঝে আবারও হরমুজ প্রণালী ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। ইরানের সব বন্দর অবরোধের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এই ঘোষণার বাস্তবায়ন শুরু করেছে ওয়াশিংটন। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় তেহরানের উপর চাপ তৈরির নয়া পদক্ষেপ হিসেবে এমন সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে পূর্ণ সমর্থন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ইরান যুদ্ধবিরতির শর্ত মেনে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে না দেয়ায় এই কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই পদক্ষেপকে জলদস্যুতার শামিল বলছে খামেনির দেশ। যুক্তরাষ্ট্র শক্তির অপব্যবহার করে বৈশ্বিক নৌ চলাচলের নিরাপত্তাকে বিঘ্নিত করছে বলে অভিযোগ দেশটির। উপসাগরীয় দেশগুলোতে ইরানি সব বন্দর সুরক্ষিত রাখার ঘোষণাও দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এমন অবস্থায় সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন। ফের অস্থিরতা তৈরি হয়েছে বিশ্বের তেল বাজারেও। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত বৈশ্বিক জ্বালানি বাজারে স্বস্তি ফিরবে না। তেলের দাম $150 ছাড়িয়ে যেতে পারে। এরই মধ্যে উত্তর সাগরের ফোর্টিস ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি রেকর্ড $148 স্পর্শ করেছে। আসমাতুলি, নিউজ 24। এই ছিল সংবাদে সাথে থাকায় ধন্যবাদ।